প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম আলোচনায় রাজনীতির সংস্কার ও দল নিষিদ্ধের সমালোচনা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এরপরে আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকে নির্ধারিত বিষয় নিয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। অক্টোবর 31 লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যার অবনতি, কুমিল্লা ও ফেনীতে উন্নতি, আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে বন্যার্তরা। ত্রাণের অপেক্ষায় বন্যা কবলিত দুর্গম এলাকার মানুষ, কোথাও পাচ্ছে কোথাও নেই। হেলিকপ্টারে ত্রাণ পৌঁছাচ্ছে সেনা, বিমান বাহিনী ও বিজিবি। সচল হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তবে ঝুঁকি নিয়ে ধীরে চলছে যানবাহন। 3 দিন মহাসড়কটি বন্ধ থাকায় আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাস হিসেবে দেখাতে নিষিদ্ধ করেছিল বলেছেন আইন উপদেষ্টা। এবং অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রসাতের চক্রান্ত চলছে বলেছেন মির্জা ফখরুল। দাবি করেছেন কোনো দুর্বৃত্তায়নের সাথে বিএনপি জড়িত নয়। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির কাছে। আমাদের আজকের আলোচনাটি মূলত রাজনীতিকে কেন্দ্র করে এবং রাজনীতির একেবারে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলিকে ধরবার চেষ্টা করা হচ্ছে আজকের আলোচনার শিরোনামের ভেতরে। এবং আলোচনার শিরোনামটি নতুন করে আর বলছি না, আপনারা শুনেছেনও। আলোচনাটা বরঞ্চ শুরু করতে চাইছি। প্রথমে যাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে। রাজনীতিতে সংস্কার, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে এবং সবশেষ আমরা দেখেছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেদিন আমরা পেরিয়ে এলাম সেদিন তারা কিছু প্রস্তাব উত্থাপন করেছেন, যেমন তার ভেতরে আছে একই ব্যক্তি পরপর দুবার প্রধানমন্ত্রী হতে না হওয়া, তারপরে হচ্ছেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানের পদে না থাকা, এরকম বেশ কিছু। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানের পদে না থাকা, এরকম কিছু প্রস্তাব রেখেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে। তো আলোচনাটা সেই জায়গা থেকে শুরু করতে চাই। সংস্কার এবং সংস্কার সম্পর্কে যে অল্প বিস্তর প্রস্তাবনা নানা জায়গা থেকে আসতে শুরু করেছে সেটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আজকে দুপুর 4:30 থেকে প্রায় অলমোস্ট 10টা পর্যন্ত আমাদের পার্টির একটা আলোচনার মধ্যে ছিলাম আমি। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা। এটা 5ই আগস্টের পরে না, কিন্তু এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে রূপরেখাটা, এটা আমাদের পার্টির, আমাদের বিএনপির ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 19 দফাকে বেস করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার একটা ভিশন 2030 তিনি ডেলিভারি দিয়েছিলেন এবং আমাদের কারেন্ট যিনি এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন তার একটা 27 দফা কর্মসূচির কথা আমরা বলেছিলাম। পলিটিক্যাল পার্টি তো আসলে স্ট্যাটিক না, এটা একটা চলমান প্রবাহের মধ্যে থাকে, একটা প্রবাহমান নদীর মতো। জাতির প্রয়োজনে পলিটিক্যাল পার্টির কর্মসূচি পরিবর্তন হবে, নতুন জিনিস গ্রহণ করবেন ইত্যাদি ইত্যাদি। এই যে আপনি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কথা বললেন, 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন না, এগুলো অনেক আগে অনেক আগে এই 5ই আগস্ট শেখ হাসিনার পতনের আগে আরও বহুত আগে এই প্রস্তাবটা আমাদেরই। এরকম 31 দফা প্রস্তাব, সংস্কারের প্রস্তাবটা আমরা দিয়ে রেখেছি। পার্লামেন্টের আপার হাউস লোয়ার হাউস নিয়ে কথা, আপনার রেফারেন্ডামের কথা, তারপর আপনার রাষ্ট্রের একটা গণতান্ত্রিক চরিত্র যাতে রাষ্ট্র পরিগ্রহ করতে পারে তার জন্য যে সমস্ত সংশোধনীগুলো আনা দরকার, সংস্কার আনা দরকার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন কথা হচ্ছে কি যে 31 দফাই কি শেষ কথা? না, এটা 101 দফা হতে পারে, আরও অনেক দফা যুক্ত হতে পারে রাষ্ট্রের প্রয়োজনে। অর্থাৎ আমাদের পার্টি ভেরি মাচ আপনার ফরওয়ার্ড লুকিং পার্টি।
সেই হিসেবে আমরা এখন যে বরং আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে মানে সরকার সংস্কারের কথা বলছেন, বলছেন যে মানে সংস্কার তাদের প্রধান এজেন্ডা ইত্যাদি, ভালো, কিন্তু সংস্কারটা তারা কোন ক্ষেত্রে করবেন, কি করবেন, এখন পর্যন্ত তারা সেটা আউটলাইন দেননি। বাট এটাও ঠিক না যে ঠিক 23 দিনের মধ্যে, সরকার তো গঠন হলো বলতে 7 তারিখে, আজকে 3 উইকস, তাই না, 3 সপ্তাহের মধ্যেই তারা সব কিছু করে ফেলবেন, আউটলাইন দেবেন, তা আমরা এক্সপেক্টও করি না, করা উচিতও না, তাই না। গভর্নমেন্টকে একটা যৌক্তিক সময় দিতে হবে, একটা যৌক্তিক সময়ের মধ্যে তাদের সংস্কারের রূপরেখাগুলো কি হবে সেগুলো তো উই আর নট ক্লিয়ার ইভেন, আমরা তো সেটাও তো ক্লিয়ার না। আমাদের সার্টেনলি আমাদের শিক্ষাক্ষেত্রে প্রস্তাবনা আছে, আমাদের মানে আইন ব্যবস্থা আমাদের প্রস্তাবনা আছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আমাদের প্রস্তাবনা আছে, নারী শিশুদের নিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবনা আছে, সমাজ কল্যাণ সেক্টরে আমাদের প্রস্তাবনা আছে, পররাষ্ট্র ক্ষেত্রের প্রস্তাবনা আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, এবং সেটা সরকার শুরু করুক। সরকার শুরু করলে আমরা যেটা চাই যে সরকার খাতোয়ারি মানে অর্থাৎ মন্ত্রণালয় ভিত্তিক, বিভাগ ভিত্তিক তারা কি কি সংস্কার করতে চান সেটা তারা জানান, তারপরে আপনার নাগরিক সমাজের কাছে তারা প্রস্তাবনা আহ্বান করতে পারেন, করা উচিত ছিল। আমি যদি মানে ধরেন রাজনৈতিক ব্যক্তি না হয়ে যদি আমি যদি মানে এই ধরনের সরকারে থাকতাম তাহলে কি করতাম, তাই তো করতাম, মানে আমার তো আউটসোর্সিং করতে হবে, তাই না। ওনারা তো এক গাদা প্যাকেজ নিয়ে তো সরকারের যান নাই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, একসময় আমার ধারণা হতো যে আমি খুব নিশ্চিত ছিলাম, আমি বেশ কিছু টক শোতে এই বিশেষ করে আওয়ামী লীগের 7ই জানুয়ারি নির্বাচনের পরে এই সরকারের যে ফল আউট হবে, সরকারের যে পতন হবে, এই সরকার যে টিকতে পারবে না সেই ব্যাপারে আমি গভীরভাবে নিশ্চিত ছিলাম, এবং এটা পাবলিকলি আমি বলেছিও, তাই দিন মানে মোটামুটি মাস্টার্স উল্লেখ করে বলেছি। তো আমি যেটা বলেছিলাম মোর অন ইকোনমিক রিজন, যে অর্থনীতির সামাল না দেওয়ার কারণে সরকার লেজে গোবর অবস্থা করে সরকারকে চলে যেতে হবে, হোয়াটএভার যে কারণে যাক না কেন। এখন কথা হচ্ছে যে আপনার, আমার ধারণা ছিল যে যেহেতু সরকার পড়ে যাবে, সরকার থাকবে না, তাহলে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেই নামই আপনি ডাকেন না কেন, অর্থাৎ এ কাইন্ড অফ গভর্নমেন্ট রিপ্লেস করবে এই গভর্নমেন্টকে, মানে হাসিনা গভর্নমেন্টকে। তাহলে আমার ধারণা ছিল সুশীল সমাজ নানা সমাজের মধ্যে বোধ হয় আপনার প্যাকেজ অফ রিফর্মস হয়তো অনেকের কাছে রেডি আছে, রিগার্ডিং সংবিধান, রিগার্ডিং মানে আপনার মানে পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা দিয়েছে যে সবকিছু নিয়ে থাকবে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে বলা যেতে পারে এক মোটামুটি তেমন প্রস্তুতি এখন বর্তমান যে গভর্নমেন্ট যারা আছেন, আমার কাছে মনে হয় তেমন সংস্কার খুব প্রস্তুতি নিয়েই তারা সরকার আসেন নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে, তাই না। সংস্কার এসেনশিয়াল, সংস্কার লাগবে, কি কি সংস্কার করবেন সেটা তাকে আউটলাইন করতে হবে, তারপরে নাগরিক সমাজের কাছে চাইতে পারেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে চাইতে পারেন। আমাদের ভাবনা আছে না, আমাদের যে 31 দফা, 27 দফা, 19 দফা বিভিন্ন সময় আমরা যেগুলো করেছি সেগুলো নিয়েই তো আপনার মানে কথা হতে পারে। মেনলি মূলত সংস্কারের অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক দলের। রাজনৈতিক দলগুলো তো আমার মনে হয় না কেউ সংস্কার বিমুখ, আমার তো মনে হয় না, নান অফ আস আমরা কেউ তো সংস্কার বিমুখ না, বাট স্টার্টটা করতে হবে। এটা নিয়ে কোনো মানে আপনার ভিন্ন মত নেই আমি মনে করি। এটাই এই গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সবাই সংস্কার চান, কিন্তু সংস্কারটা শুরু হতে হবে, কি সংস্কার করবে সেটা বলতে হবে, জানাতে হবে, মানুষের কাছে আহ্বান করতে হবে। এখন তো কোনো ব্যাপার না, আপনি ওই যে গণশুনানি হয় না এনার্জি সেক্টর, যেমন আপনি চাইলেই তো প্রস্তাবনা পেতে পারেন। নাগরিকরা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের চেয়ে কম ভাবেন না দেশ নিয়ে, অনেকের কাছে ভালো ভালো প্রস্তাবনা আছে, আপনি চাইলেই দেবে আমার ধারণা। আমরা আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একই বিষয়ে আপনার কথা শুনবো। সংস্কারের আলোচনা করতে হইলে প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানের দেশবাসীকে বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা কেন হয়েছিল। 1971 সালের 17 এপ্রিল আমাদের যে প্রবাসী সরকার ছিল তারা একটা ঘোষণাপত্র পাঠ করেছিল। সেই ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা ছিল যে কেন আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হইতে চাই, এবং সেখানে যেহেতু দিয়ে অনেকগুলো অভিযোগনামা ছিল, যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের সাথে বৈষম্যের বদলে সমতার ভিত্তিতে শাসন করে নাই, যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে, যেহেতু
নিরস্ত্র দেশবাসীর উপরে সশস্ত্র আক্রমণ করেছে, এরকম অনেকগুলো ওয়ারাজ দিয়ে অনেকগুলো অভিযোগনামা ছিল, ডিভোর্স সেটেলমেন্ট যেটাকে আমরা বলি আর কি। তো সেহেতু আমরা একটা কি প্রস্তাব করছি, একটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, একটা জনপ্রজাতন্ত্র প্রস্তাব করছি, যেটা জনগণের রাষ্ট্র হবে। এবং সেই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেটা ওখানে বলা ছিল, যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই রাষ্ট্রটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এবং এই 3টা মূলনীতির ইতিহাস যদি দেখেন আপনারা, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে বলশেভিক রেভলিউশন, তারপরে হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা আছে, অথবা যদি মদিনা সনদ দেখেন, আল্লাহ রসুলের যে মদিনার যে চার্টার অফ মদিনা উনি তৈরি করেছিলেন, ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে যে একটা কমন ইন্টারেস্টের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করা, একটা সমাজ তৈরি করা, এর প্রত্যেকটার সাথে কনসিস্টেন্ট, সঙ্গতিপূর্ণ। তো সেই জায়গাতে আমাদের ফিরে যেতে হবে, যে আমরা কেন আমাদের সেই যে ওয়াদাটা ছিল যে কেমন রাষ্ট্র আমরা চাই, যেটা প্রজাতন্ত্রের রাষ্ট্র করবার, সেই প্রজাতন্ত্রটা কেন হইল না, কেন হইল না, এই জায়গাটা বোঝার মধ্যে হচ্ছে সংস্কারের প্রথম প্রশ্ন নিহিত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জন্য আমরা বলছি যে ফার্স্ট রিপাবলিক হ্যাড ফেইলড, যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে যে গণপ্রজাতন্ত্র আমরা করতে চেয়েছিলাম সেটা ফেইল করেছে, ব্যর্থ হয়েছে। এটা নিয়ে এত বেশি ব্যবসা হয়েছে, এটা নিয়ে এত চেতনা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তির ব্যবসা, এই ব্যবসা করতে গিয়ে এই প্রজেক্টটা ফেল করেছে। এবং সেই জন্য আমরা বলছি যে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে এখন, সেই একই ঘোষণাপত্রের আলোকে। এবং সংস্কারের প্রথম জায়গাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দল এবং যারা স্টেক হোল্ডার্স আছেন দেশে এবং বিদেশে, তাদের প্রত্যেককে বুঝতে হবে যে আমাদের এই রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কোথায় ছিল, কোথায় কোথায় ব্যর্থ হয়েছি। এখন কোথায় কোথায় ব্যর্থ হয়েছে দেখেন, ব্যর্থতার ফিরিস্তি তো এনাফ। রিসেন্ট আন্দোলনটা কোথায় পিক করলো, ছোট্ট একটা দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে, বৈষম্যের কথা, যে সরকারি চাকুরিতে একটা যে কোটারি গোষ্ঠী তৈরি করা হয়েছে, এই কোটারি গোষ্ঠীর বদলে একটা মেধার ভিত্তিতে জনগোষ্ঠীকে চাকুরি দিতে হবে। এবং এক্স্যাক্টলি দেখেন, আওয়ামী লীগের ঘোষণাপত্র যদি দেখেন, আওয়ামী মুসলিম লীগের যখন 1949 সালে 23শে জুন যখন দল ঘোষিত হয়, তখন দেখবেন যে কেন পাকিস্তান রাষ্ট্র থেকে, মানে পাকিস্তানের মুসলিম লীগ থেকে আমরা আলাদা হচ্ছি, ওখানে কোটারির কথা বলা ছিল। এবং একইভাবে যদি শেখ মুজিবের আত্মজীবনী পড়েন, দেখবেন উনি বারবার বলেছে খাজা গজার কোটারি, উর্দুভাষীদের কোটারি, নবাবদের কোটারি। এই কোটারির বিপক্ষে যে গ্রামের কৃষক পরিবারের বাংলাভাষী নতুন প্রজন্মের রাজনীতির যে স্পেস তারা পাচ্ছিল না। মূল জায়গাটা কোথায়, বৈষম্যের জায়গা। সেটাই ছিল ছাত্র আন্দোলনের, বৈষম্যের আলোচনাটা শুরু হয়েছে। সেখান থেকে দাবিটা কোথায় কোথায় এসছে দেখেন, একটা জায়গাতে এসছে সাবেক বেগম লক্ষণ সেন, উনি বললেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়ে নাতি নাতনিরা চাকরি পাবে না তো কি রাজাকারের ছেলেমেয়েরা পাবে? ট্রিগার পয়েন্ট দেখেন। দ্বিতীয়ত দেখেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এগুলো হ্যান্ডেল করার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যথেষ্ট। আবু সাইদের মৃত্যুর দিন দেখেন যে একটা নিরস্ত্র মানুষ, বাম হাতে তার একটা লাঠি ঝুলানো ছিল, সে যখন বুক পেতে দিল তাকে গুলি করছে। তো ছেলেপেলেরা বৈষম্যের দাবি থেকে কোথায় চলে গেছে, যে গুলি করলা কেন, দেশটা কি তোমার বাপের? দেশটা কারো বাপের না, এটাই তো স্লোগান আসছে। দেশটা কারো বাপের না, এই কথাটা কোথায় লেখা আছে? এটা কি ছেলেপেলেরা আবিষ্কার করেছে? এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল, গণপ্রজাতন্ত্রের কথা, যে এই দেশের মালিকানা সনদ ৭১ সালের 17ই এপ্রিল নিবন্ধিত করা হয়েছে সাবকওয়ালা দলিল করে দেশের সবার নামে। এটা কোনো শেখ পরিবার, শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী দলদাস কাউকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। অতএব সেই মালিকানার প্রশ্নে এসে বৈষম্যের জায়গা যখন যোগ হয়েছে, বলেছে দেশটা কারো বাপের না, এর মানে দেশটা প্রজাতন্ত্রের, সবার রাষ্ট্র। তো এখন সেইটা যে একটা একদলীয় শাসন ব্যবস্থায় রূপান্তরিত হলো, সেখান থেকে এটাকে আবার প্রজাতন্ত্র করতে হবে, গণমানুষের রাষ্ট্র বানাতে হবে। এটাই হচ্ছে আমার জার্নি, এটা হচ্ছে আমার সংস্কারের জায়গা। তাহলে কি করতে হবে? সোশ্যাল কন্ট্রাক্ট, যে শাসক এবং শাসিতের মধ্যকার যে চুক্তি, যে আমি কিভাবে তোমাকে শাসন করব আর এর বিনিময়ে তুমি কিভাবে শাসিত হবা, এই সোশ্যাল কন্ট্রাক্টকে রিভাইজ করতে হবে নতুন করে, যে আমরা কে আর তোমরা কে। এই প্রশ্ন পরিষ্কার না হওয়া পর্যন্ত সংস্কারের আলোচনাটা চলবে না।
এর ভিতরে ধরবেন এই সোশ্যাল কন্ট্রাক্ট রিভাইজ করার একটা গাইডলাইন আমাদের ঘোষণাপত্রে দেয়া আছে। এর মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, ধরেন সংবিধানের কাঠামো পরিবর্তন করা, অনেক আলোচনা আছে। আমি পার্সোনালি মনে করি এটা হচ্ছে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। অনেকে মনে করছে এটা খুব ভালো সংবিধান, আমি তা মনে করি না। আইন যেগুলো ধরেন অ্যাক্ট, স্ট্যাটিউট, এই ধরনের জিনিসগুলো সংবিধানে ভরে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে নির্বাচিত হবে, স্থানীয় প্রশাসন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, বিচারপতি কিভাবে অ্যাপয়েন্টেড হবে, এই প্রভিশন গঠনতন্ত্রের বিষয় না, সংবিধানের বিষয় না। সংবিধান খুব ছোট হওয়া দরকার। আমেরিকান কনস্টিটিউশনকে যে কারণে আমি পছন্দ করি, আমাদের ঘোষণাপত্রটা ইটস গুড এনাফ একটা গঠনতন্ত্র হবার জন্য। এটার সাথে সামান্য কিছু যোগ বিয়োগ করে একটা রুল বুক তৈরি করা দরকার, যে সিম্পলি কি করব কি করব না, কিভাবে করব সেটা অন্য বইতে লেখা থাকবে। তো এই জায়গাটা থেকে শুরু করে দেখবেন যে প্রশাসনের আলোচনা আসছে, সংস্কার, প্রশাসনিক সংস্কার করতে হবে, নির্বাহী বিভাগের আলোচনা আসছে, বিচার বিভাগের সংস্কার করতে হবে। সবচেয়ে বেশি জুলুম হয়েছে গত 16-17 বছরে দুইটা প্রতিষ্ঠান দ্বারা। এর একটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা বিভাগ, সব কিছু মিলায়, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিচার বিভাগ। এবং সবচেয়ে বেশি ইনসাফ করা যায় এই দুইটা বিভাগ দিয়ে। যে সকল রাষ্ট্রকে আমরা মানবাধিকারের সাথে কমপ্লায়েন্ট রাষ্ট্র মনে করি, যে সকল রাষ্ট্রকে আমরা উন্নত পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিকামী রাষ্ট্র মনে করি, তার প্রত্যেকটা রাষ্ট্রের কমন বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো জনগণের পক্ষে কাজ করে। তার একটা সীমারেখা আছে যে সে কতটুকু করবে, কতটুকু করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বিচার, ইনসাফ। এবং এটার জন্য তাদের কিন্তু লড়াই ছিল। ব্রিটেনের হিস্ট্রিতে আমরা দেখেছি যে ওখানকার হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাস্টিসকে আপনার ঘুষের দায়ে আপনার ওই থেমসের উপরে টাওয়ার ব্রিজে গর্দান কল্লা কেটে ফেলা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। চিফ জাস্টিসের মধ্যে ঘটনা ঘটেছে। তো তাদেরও এই লড়াইটা ছিল। আমাদেরও এই দুইটা প্রতিষ্ঠান এত বেশি নষ্ট হয়েছে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, জবাবদিহিতা, স্বচ্ছতা ফিরায় নিয়ে আসতে হয়, এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের একেবারে কোর ইনস্টিটিউশন, যেখানে খুব ক্রিটিক্যালি হাত দিয়ে এটাকে একটা আমূল সংস্কারের জায়গায় ফিরায় নিয়ে আসতে হবে। এরপরে যদি আপনারা কখনো স্পেসিফিক সংস্কার নিয়ে আলোচনা করেন, তখন হয়তো আমরা স্পেসিফিক আলোচনা করতে পারবো। কিন্তু সংস্কারের গোড়ার মোদ্দা কথাটা হচ্ছে গণপ্রজাতন্ত্রটা হইল না কেন। এবং আমরা বারবার এখন বলেছি যে একটা দ্বিতীয় গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ঘোষণাপত্র এখন তৈরি করতে হবে, ওই ঘোষণাপত্রের সাথেই মিল রেখে। এখন প্রশ্ন আসতে পারে, এমন ঘটনাটা কি ঘটেছে? আমাদের স্বাধীনতার ভিত্তিতে একটা গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়েছে, আবার একটা হবে। ফ্রান্সে এখন বর্তমানে 5th রিপাবলিক চলছে, পোল্যান্ডে, হাঙ্গেরিতে। গত শতাব্দীতে দেখেন পোল্যান্ড এবং অনেক দেশ, দুইটা বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি মানচিত্র থেকে 100 বছরের ভিতরে 2 বার নাই হয়ে গেছে। বহু দেশ গত 100 বছরে মানচিত্র থেকে নাই হয়ে গেছে, আবার মানচিত্রে ফিরে আসছে। গত 100 বছর আগে আমরা সাবকন্টিনেন্টে কোনো রাষ্ট্র ছিলাম না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা, কোনো রাষ্ট্র ছিলাম না। আমরা একটা অঞ্চল ছিলাম, ব্রিটিশ ইন্ডিয়া ছিলাম। তো মানচিত্রটা কেন তৈরি হইল, সেই আলোচনাটা নতুন করে তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যারা গণমাধ্যমে আছেন, সংস্কারের বিষয়ভিত্তিক আলোচনা হওয়া দরকার। সংস্কার একটা বড় জায়গা, বাট আমি নীতি আলোচনাতে আমি মনে করছি এই জায়গাটা হচ্ছে আমাদের বোঝাটা বেশি জরুরি। ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, আলোচনার ধারাবাহিকতা সংস্কার প্রসঙ্গে আপনি যদি আরও কিছু যোগ করতে চান, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে সংস্কার ব্যাপারে আমাদের পার্টি ইজ ভেরি ওপেন। আমি তো আমার দলগত অবস্থান থেকে বলবো। তো আমি যেটা বলতে চাই যে সংস্কারের এজেন্ডাগুলো খুব তাড়াতাড়ি বোধহয় মানে পাবলিকলি আসা উচিত। কি করতে চান সেটা যদি না, যে শুধু সংস্কার মানে আগে সংস্কার পরে নির্বাচন, কি সংস্কার সেটা তো আমরা জানতে চাই, তাই না? সংস্কার তো হওয়া জরুরি। এবং রাজনৈতিক দলগুলি যেহেতু আপনার দেশ পরিচালনা করবে, তাদের সাথে নিশ্চয়ই কনসাল্ট করতে হবে। জনগণের কথা আমরা বলি, কিন্তু জনগণের প্রকাশের মাধ্যমটা কি? যেমন ডক্টর ইউনূস একটা কথা বলেছেন তার ভাষণে, বলেছেন যে জনগণ যতদিন চাইবে ততদিন মানে তারা থাকবেন। তো জনগণের চাওয়ার বিষয়টা কি, ফর্মটা কি, ফর্ম অফ এক্সপ্রেশন অফ দ্য পিপল কি? জনগণ কিভাবে চাইতে পারে একটা মানে সরকারকে যে আপনি এতদিন থাকবেন অথবা আপনি এতদিন থাকবেন না, তাই না? তো এগুলো খুব স্পেসিফিক প্রক্রিয়ায় চাইবে। এক্স্যাক্টলি, এগুলো ডিফাইন করা দরকার। এগুলো ডিফাইন করা দরকার। আমরা জানি যে বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে, এই সরকারটি আপনার একটা ছাত্র জনতার আন্দোলনের অভিপ্রায়ের সরকার। অর্থাৎ
একটা গণঅভ্যুত্থান পরবর্তী একটা মানে সরকার এটা, এবং এই সরকারের আইনগত মানে কোনো সমস্যা নেই বটে, কারণ অ্যাপিলেট ডিভিশন প্রেসিডেন্ট অ্যাপিলেট ডিভিশনের একটা মানে রেফারেন্স নিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু কত কাজটা তো শুরু করা দরকার। দেশে বন্যা চলছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এটাকে তো রিকভার করতে হবে। যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনায় আমাদের দল যুক্ত ছিল, বা ভবিষ্যতে আমরা রাষ্ট্র পরিচালনা আমরা যেতে চাই বা আমাদের আগ্রহ আছে, সেই কারণে দেশের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের নিঃসন্দেহে কনসার্ন আছে। তো কাজটা শুরু করা দরকার। শুধু কাজটা কি শুধুমাত্র ওই সংস্কার? যদি আমি ইফ আই টক অ্যাবাউট আপনার মিডিয়া, এখন দেখবেন যে মিডিয়াতে এখন আমি যেটা শুনলাম, আমি অবশ্য মানে অত টেলিভিশন দেখার সময় পাই না, এটাও সত্য যে এখন নাকি শেখ হাসিনার সমালোচনা টেলিভিশনের লোকেরা নাকি এখন শেখ হাসিনাকে স্বৈরাচারীও বলে, পালিয়ে গেছে শব্দটাও বলে, যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই ধরনের কথাবার্তা বলে তো। কিন্তু এই টেলিভিশন বর্তমানে যে সমস্ত যে আপনার মানে আপনার চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো কি আপনার 5 তারিখের আগে কথাগুলো বলতে পারতো না, বরং স্তাবকের দল। আপনি ক্যান ইউ ইমাজিন ওয়ান থিং, যে বিদেশে আছে অনেক টিভি চ্যানেল আছে, প্রেসিডেন্টের একদিন, প্রেসিডেন্ট কি করে তার জীবন প্রণালী শুরু করেন, কিংবা সকালে কিভাবে ঘুম থেকে ওঠেন, তারপরে কি উনি নিজের ব্রেকফাস্ট নিজে তৈরি করছেন কিনা, বা বাচ্চাকে স্কুলে তৈরি করে দিচ্ছেন কিনা, ইত্যাদি ইত্যাদি, অথবা ওনার বাসায় ওনার স্ত্রীকে কেমন সাহায্য করছেন, তারপর অফিসে যাচ্ছেন, এই ধরনের একটা ভিডিও স্টোরি বিদেশে অনেকেই করে, অনেক জ্ঞানী গুণী মানুষ যারা খুব আইকনিক ফিগার, তাদেরকে নিয়ে এগুলো করে এবং দেশের জনগণ জানতে চায়। কিন্তু একটা পুলিশের মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি বলে, যেমন চিটং আছে সিএমপি, একটা ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হেড যিনি, আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন এটার সর্বোচ্চ পদ ছিল ডিসিডিবি বলতো, ডিটেকটিভ ব্রাঞ্চের একজন ডেপুটি কমিশনার। তখন তো গাদা গাদা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অথবা ইস্ট ওয়েস্ট এত কিন্তু ভাগাভাগি ছিল না, সামান্য কয়েকজন মানে ডেপুটি কমিশনার ছিলেন। একজন ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধানের মানে যাকে পপুলার নোন অ্যাজ ভাতের হোটেলের হারুন অথবা ডিবি হারুন, হোয়াট এভার যে নামে আপনি ডাকেন না কেন, তাকে নিয়ে টিভি ক্যামেরা যাওয়া মানে কি জুম না বুম কি বলে, আমি তো এগুলো ভাষা ভুষে বুঝে কি বলে, যেগুলো নিয়ে যায় ঠায়, ক্যামেরা পেছনে ঘোরে উনি ঘাসের উপর দিয়ে হাঁটেন, চলেন, ফিরেন। ক্যান ইউ ইমাজিন? ইম্পসিবল। এটা বাংলাদেশের সোকল্ড গণমাধ্যমে হয়েছে। কারণ ওই যে মালিক শ্রেণীদের ধান্দাবাজি আছে, মালিক শ্রেণীর কোনো ক্রাইম আছে, সেই ক্রাইমকে সাপ্রেস করার জন্য ডিবিকে ম্যানেজ করা দরকার, সেজন্য তার রিপোর্টার অথবা সংশ্লিষ্ট লোককে দিয়ে এইসব কাজ করিয়ে হারুনকে সন্তুষ্ট করে। সিমিলার দেখবেন রাজহাঁস, গণভবনের রাজহাঁস কিভাবে ডিম পারে, কিভাবে ধানের চারা আস্তে আস্তে বড় হয়, হ্যাঁ, ওখানকার বেজি খরগোশ কিভাবে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়, তারপরে প্রধানমন্ত্রী কিভাবে আপনার ছাকনি দিয়ে কিভাবে কাতল মাছ ধরেন, ইত্যকার নিয়ে একটা ভিডিও স্টোরি হয়। হওয়ার পরে আবার আমরা দেখি একজন কথিত একজন, আপনার চ্যানেলে তার নাম বলবো না, ওনার চ্যানেলে যে বলবো, হ্যাঁ, তো যে দেখা গেল যে 10 কাঠার মানে পূর্বচরটা প্লট পান। এইটারই কি গণমাধ্যম বলে নাকি? এইটার কি সাংবাদিকতা বলে নাকি? এইগুলোর তো স্ট্রিমিং করতে হবে। You are talking about politics, you are talking about election, you are talking about other institutions. আর যারা এই যে ক্যামেরাগুলোকে সামনে রেখে বা ল্যাপটপ সামনে রেখে যারা আপনারা সঞ্চালনা করেন, আমরা তো চাই এই প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম হোক। প্রতিষ্ঠানগুলো দুর্বৃত্তদের কবলে চলে গেলে বা দুর্বৃত্তরা যদি এই সমস্ত আপনার প্রচার মাধ্যমের মালিকানা যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে কি হবে জানেন? আজকে অবস্থা বুঝে বা ইনুস সাহেবের মানে গুণগান করছেন, তাই না, বা আরও উপদেষ্টাদের গুণগান করছেন, আবার যদি পরিবেশ পরিস্থিতি খারাপ করেন, চরিত্র খারাপ, তো পরিবেশ পরিস্থিতি খারাপ হলে আবার এদের বদনাম করবে। হ্যাঁ, এখন বিএনপি এখন মনে করেন, আমি বলেছিলাম যে তার পৃথিবীর কোনো দেশে আছে নাকি কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বিবৃতি বন্ধ করার জন্য আদালত অর্ডার দেয়, আনডেমোক্রেটিক অর্ডার কোনো জাস্টিস দেয়? এগুলো কোন ধরনের বিচারপতি? কুলাঙ্গার বিচারপতি একটা আছেন, আমি বলেছিলাম ক্ষমতায় থাকতেও তখন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিল শামসুদ্দিন চৌধুরীকে, আমি বলছিলাম হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য জুডিশিয়ারি।
আপনি এখন যান গুগলে যান, আমি দেখলাম যে কথাটা বলছিলাম যে ঠিক আছে কিনা, দেখলাম যে আমার বক্তব্য ডেইলি স্টার, ডেইলি সান এবং আরও অনেকে কভার করেছিল। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ দি স্পোক্স পারসন অফ বিএনপি। তো এইগুলো তো আমরা বলেছি, তাই না? আমাদের একটা বিরতি দাঁড়ান, তারপরে দেখবেন রাতের বেলা আদালত বসিয়ে, একটু আমাকে একটু বসে আপনার সাথে সময় নেই প্লিজ। রাতের বেলা আদালত বসিয়ে একের পর এক বিএনপি নেতাদেরকে সাজা দেওয়া, এই কুলাঙ্গার বিচারকের শাস্তি হওয়া উচিত না? তোকে বেটা কে বলছে 5টার পরে আদালত বসে রাত 8টা 9টা 10টা পর্যন্ত বিএনপির লোকদেরকে সাজা দিতেই হবে তোর ফলস মামলায়? কাকে খুশি করার জন্য? যে উনি বলছেন যে উদাহরণ টানলেন না, ফ্রান্সের উদাহরণ টানলেন, ইংল্যান্ডের উদাহরণ টানলেন না, ওই দেশের বিচারকদের কি অবস্থা হয়েছে দেখছেন তো? আচ্ছা, আপনি এখন আসেন, আরেকজন ছিল ইমরুল কায়েস, হাইকোর্টে বিচারপতি হয়েছে। আমি ভেরি মাচ আমি মানে জামিনে আছি, শুধুমাত্র টকশোতে কথা বলি। আমার তখন ঢাকা আইনজীবী সমিতির প্রেসিডেন্টকে, উনি আমার হি ওয়াজ মাই লয়ার অ্যাট দ্যাট টাইম। আপনার কথা শেষ হলে আমরা একটু বিরতি রাইট, তো ওনাকে ডেকে বলেন যে আপনার, আমি লিটারালি তখন আমি একটা অপারেশনের প্যাশেন্ট ছিলাম। তখন উনি বলছেন যে আমার পেশেন্টটা মানে পোস্ট অপারেটিভ পেশেন্ট, তাকে মানে জামিন, আমি তো হাইকোর্টে জামিন নেওয়া ছিল, যেহেতু মানে হিজ এ লয়ার, আপনি তো লয়ারই, এই জন্য ওনাকে সামনে রেখে আমি কথাটা বলছি। উচ্চ আদালত আমাকে মানে আমার তো এই যে সমস্ত অপরাধ সরকার এনেছে, এই অপরাধটাকে দেখেই তো উচ্চ আদালত আমাকে জামিন দিচ্ছে। আমাকে বলেছে যে আপনি লোয়ার কোর্টে অ্যাপিয়ার করবেন। আমি লোয়ার কোর্টে ল অ্যাবাইডিং সিটিজেন, আমি লোয়ার কোর্টে অ্যাপিয়ার করেছি। তাহলে উনি কি করলেন, আমার জামিনটা কেটে দিলেন। তখন কাটেন, বেশ কিছুদিন রাখছেন। যখন আমি টকশোতে প্রচুর সরকার বিরোধী কথাবার্তা বলছি, শেখ হাসিনা সমালোচনা করছি, তখন আপনার ওই আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, আমাদের দলীয় লোক মিস্টার গোলাম মোস্তফা, ওনাকে ডেকে বলেন যে আপনার ক্লায়েন্ট তো অসুস্থ না, আপনি বললেন যে মানে পোস্ট অপারেটিভ পেশেন্ট। লিটারালি পোস্ট অপারেটিভ পেশেন্ট 6 দিন বা 7 দিন হয়েছে। তখন বলে না, আমি তাকে রাত্রেবেলা 2টা টিভি চ্যানেলে দেখছি। তারপর আমাকে আমার লয়ার এসে বললেন যে আপনার বোধহয় জামিন আর থাকবে না। পরের দিন গেলাম, আমাকে সে খাঁচার মধ্যে, প্রথমে তার কত প্রতিহিংসা, আমাকে প্রথমে খাঁচার মধ্যে ঢুকাইলো, এক বাক্যে বলে জামিন ক্যান্সেল। তারপরে বলে যে বা পাশে আরেকটা খাঁচা থাকে, যে মানে নিয়ে যাওয়ার জন্য যে খাঁচা, ওখানে নিল। মানে তার কত বড় প্রতি, কিন্তু ফার্স্ট টাইম আমাকে 2টা খাঁচা একদিনে ঢুকাইলো। আচ্ছা, এখন কত হচ্ছে কি যে এইগুলো সংস্কার হওয়া দরকার না? এই কুলাঙ্গারগুলো সংস্কার দরকার না? আমি আরেকটা মিনিট ওনার কাছ থেকে মানে কাইন্ডলি পরে আমাকে কমাই দেবেন, নো প্রবলেম। আমার নামে এক ভদ্রলোক, একজন বিচারক ছিল ঢাকার এডিশনাল সিএমএম, আসুজ্জামান নূর, আসুজ্জামান নূর নামে, হি ওয়াজ এডিশনাল সিএমএম। উনি তৎকালীন প্রাইম মিনিস্টারের ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি কোর্টে গিয়েছেন ওই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ওনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আর মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে তার একটা অভিযোগ ছিল জয়ের। তো উনি প্রধানমন্ত্রীর ছেলে, অবশ্যই তিনি আইনি প্রতিকার পেতে পারেন, আইনের কাছে উনি আইনের সাহায্য চেতে পারেন, অবশ্যই চাইতে পারেন। একজন নাগরিক হিসেবে উনি নিঃসন্দেহে কোর্টে যাবেন, আইনের প্রতিকার চাইতে, সব কিছু করার অধিকার আছে, লাইক মি অ্যান্ড লাইক আদার্স। কিন্তু আমরা কি দেখলাম, ওই আসুজ্জামান নূর এডিশনাল ফর্মার এডিশনাল সিএমএম অফ দ্য ঢাকা মেট্রোপলিটন কোর্ট, সিএমএম কোর্ট, তিনি তাকে রিসিভ করতে আসলেন। তারপরে আদালত শেষ, এজলাস থেকে নেমে ওই কুলাঙ্গারটা, কারণ বিচার বিভাগ এরা তো আসলে ব্ল্যাক শিপ, তো এরা এই বিচারালয়ের এরা ব্ল্যাক শিপ। এই লোকটা কি করলো, যে আপনার মানে তাকে সিওপ করে আসলো, আবার সিওপ করে আসলো অ্যালং উইথ সিএমএম, পিছনে সিএমএম আছে, ফটো যান, গুগলে যান, এখনই দেখবেন আসুজ্জামান নূর এডিশন সিএমএম নাম দেন, দেখবেন গুগলে পাবেন, ফটো পাবেন। আচ্ছা, আমি যখন আমার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম হয়, আমি তখন বললাম যে না, আই এম নট লাইক আদার্স। আমি শুধু এক কথায় বলবো না যে আমি কোনো অপরাধ করি না, যে বলতে হোয়েদার ইউ আর গিলটি অর নট, যখন চার্জ ফ্রেম হয় আমি জানো, আমি এক শব্দে বলবো না যে আমি গিলটি নাই, কথাটা এক শব্দে 2 শব্দে প্রকাশ করবো না। কেন আমি গিলটি না, আমি এক্সপ্লেন করব। তো উনি সময় দিচ্ছিলেন না, আমি জোর মানে সত্য কথা নাগরিক অধিকার প্রয়োগ করে আমি আমার মতন বলতে থাকলাম। আই ওয়াজ ডিফেন্ডিং মাই কেস উইদাউট এনি হেল্প অফ মাই লয়ার। বললাম, জানি যে আমি চাচ্ছিলাম যে আদালতে এই রেকর্ড থাকে, আমি 14 পৃষ্ঠা নিজের ড্রাফট লিখে নিয়ে 20 টাকার স্ট্যাম্প, ওই যে কোর্ট ফি দিয়ে সাবমিট করে দিলাম। উনি শুনতে চায় না। বিরতিতে যাব, আপনি শেষ করতে। তো এই জাতীয় লোয়ার জুডিশিয়ারি, জাস্টিস সিনহা আমার স্পষ্ট খেলা, এটাও আপনি গুগলে পাবেন, ডেইলি স্টারে আমি দেখেছি। জাস্টিস সিনহা তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে সামনে রেখে বলছিলেন যে অলরেডি তো আপনারা
নিচের মানে লোয়ার জুডিশিয়ারিকে তো শেষ করে দিয়েছেন, এখন হাইকোর্টে শেষ করতে চাচ্ছেন। তো এইগুলোকে সংস্কার করতে হবে না? আমি তো চাই না যে আসাদুজ্জামান রিপন, আমি যদি ভবিষ্যতে মন্ত্রী হই বা অ্যাডভাইজার হই, যে যাই হই না কেন, আমাকে কোনো বিচারক যে রিসিভ করবে বা তো সিএফ করবে, এই ধরনের দুরাচারী আচরণ বিচারাঙ্গন করুক, এটা তো আমি চাবো না। আমি তো রাষ্ট্রের বিচার বিভাগ চাই, রাষ্ট্রের পুলিশ চাই, এরকম মানে দলদাস বিচার বিভাগ, দলদাস বিচারপতি, বিচারক, এগুলো তো চাই না। বিরতিতে যাচ্ছি। বিরতির পর প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাই হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবার আসছি আপনার কাছে। আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক যিনি উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারটি এটিতে এই সরকার এই চিন্তায় বিশ্বাস করে না, এবং এটা বলার উপলক্ষ হচ্ছিল যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নিষেধাজ্ঞার যে আদেশটি ছিল সেটি বাতিল করা হয়েছে 11 দিন। তার প্রেক্ষিতে উনি কথাটি বলেছেন। তো এই বিষয়ে একটু আপনার কথা শুনবো। দেখেন, দল নিষিদ্ধ করবার ব্যাপারে আমাদের কাছে দুই ধরনের মতামত এবং ঐতিহাসিক উদাহরণ আছে। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাই, আপনারা দেখবেন যে নাৎসি এবং ফ্যাসিস্ট যারা ছিল, ইটালিতে ফাসিস্তা এবং নাৎসিতে জার্মানি ছিল, যখন মিত্রশক্তি যুদ্ধে বিজয়ী হইল, তাদের কি করেছে? তারা শুধু এই দলগুলোকে নিষিদ্ধ করে নাই, তাদের বিচারও করেছে। তারপরে আপনার জার্মানিতে ট্রাইব্যুনাল হয়েছে, টোকিও ট্রাইব্যুনাল হয়েছে। তো দল নিষিদ্ধের ঘটনা কিন্তু পৃথিবীতে আছে। আবার বাংলাদেশের ইতিহাসে দেখেন যে আপনার স্বাধীন বাংলাদেশে প্রথম আওয়ামী লীগ সরকার কি করেছে? প্রো পাকিস্তানি যে রাজনৈতিক দলগুলো ছিল, যারা অখণ্ড পাকিস্তানের বিশ্বাস করেছিল, কেউ কেউ নীরবে বিশ্বাস করেছে, কেউ কেউ সশস্ত্রভাবে বিশ্বাস করেছে, তাদেরকে কিন্তু এসে আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। মুসলিম লীগ, নিজামী ইসলাম, জামাত ইসলাম থেকে শুরু করে এই দলগুলোকে তারা নিষিদ্ধ করেছে। আবার বাংলাদেশে দেখেন যে 90-তে যে গণ অভ্যুত্থান হইল, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা দাবি কিন্তু তখন ছিল এরশাদের পতনের পরে, যে জাতীয় পার্টির রাজনীতি কি আমরা নিষিদ্ধ করব কি করব না। এবং এই ব্যাপারে তখন খুব প্রচণ্ড ডিভাইসিভ একটা জায়গা তৈরি হয় আর কি। খুব ঐক্যমত্য ছিল না, কিন্তু একটা ডমিনেন্ট আলোচনা ছিল যে যারা স্বৈরশাসন কায়েম করেছে, অনির্বাচিতভাবে দেশ শাসন করেছে, তাদের নিষিদ্ধ করা যেতে পারে, এই আলোচনাটা ছিল। সেই প্রেক্ষাপটে এসে এখন আমাদের সামনে যে প্রশ্ন এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ, তাদের বি টিম জাতীয় পার্টি এবং 14 দলীয় দল জোট যেটা আছে, এই সকল রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে। একদিকের মতামত হচ্ছে যে সিভিল পলিটিক্যাল কনভেনশন আছে ইন্টারন্যাশনালি, যেখানে প্রত্যেক ব্যক্তি, দল, সংগঠন করবার অধিকার, মত প্রকাশের অধিকার, এগুলোকে অ্যাকনলেজ করা আছে। আমাদের সংবিধানের মৌলিক মানবাধিকার যে চ্যাপ্টার আছে সেখানেও ফান্ডামেন্টাল রাইটসে এখানে অ্যাকনলেজ করা হয়েছে যে সিভিল পলিটিক্যাল রাইটস হিসেবে যে কোনো ব্যক্তি দল আকারে ফর্মড হইতে পারবে, কথা বলতে পারবে, স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। কিন্তু এটাও আবার পৃথিবীতে বাস্তবতা আছে যে আপনি যদি গণহত্যার সাথে লিপ্ত থাকেন, জেনোসাইডের সাথে ইনভলভ থাকেন, আপনি ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি করেন, আপনি ম্যাসাকারের সাথে ইনভলভ করেন, কমন রেসপন্সিবিলিটিতে যদি আপনি ইনভলভ থাকেন এবং আপনার দল সেই ইনভলভমেন্টে অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে ডিসম্যান্টল করা, তাদেরকে নিষিদ্ধ করবার জায়গাও আন্তর্জাতিক আইনে স্বীকৃত পজিশন আছে। অতএব বিচার করবার মধ্য দিয়ে এটা সিদ্ধান্তে আসতে হবে জনগণকে যে কি হয়েছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে যেটা করণীয় সেটা হচ্ছে যে একটা এই যে মানবতা বিরোধী অপরাধের বিচার করবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে জাতিসংঘ একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিম দেবে, বাংলাদেশে একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি কমিটি হওয়া দরকার, কমিশন হওয়া দরকার, যেখানে কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো দেশের নাগরিক সমাজ, বুদ্ধিজীবীরা, ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই সেখানে মতামত দেবেন এবং সেই মতামতের উপর ভিত্তি করে এই জায়গাতে আমরা আসতে পারি। তবে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সোফার যে এভিডেন্স ইজ কনসার্নড, এটা খুব পরিষ্কার যে কমন রেসপন্সিবিলিটি বাংলাদেশে গত 16 বছরের প্রত্যেকটা গুম, খুন, গণহত্যার সাথে বাংলাদেশের যে সাবেক অনির্বাচিত প্রধানমন্ত্রী বেগম লক্ষণ সেন যাকে বলি আমি,
তিনি, তার দল, তার ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে যত অবৈধ এমপি মন্ত্রী দখলদাররা ছিলেন এই খোয়ারের সদস্য, তারা সবাই এই কমন রেসপন্সিবিলিটিতে কোনো না কোনো ফর্মে এঙ্গেজড। এর সাথে বুদ্ধিজীবীরা ইনভলভ, সকল দালাল বুদ্ধিজীবী, রিপন ভাই একটা অন্য শব্দ ব্যবহার করেছেন, বিচারপতি, সাংবাদিক, পেশাজীবী, প্রত্যেকটা জায়গার মানুষ ইনভলভ এই গণহত্যার বৈধতা তৈরি করবার জন্য। বাংলাদেশের এই গুম খুনের পক্ষে মতামত তৈরি করবার পিছনে এই সকল তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিকরা দিনরাত প্রপাগান্ডা তৈরি করেছে। তো গোয়েবলসকে তো সেলিব্রেট করবার সুযোগ নাই, এটা হিস্টোরিক্যাল আনজাস্ট কজ হবে আর কি। এত হাজার হাজার তরুণ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যদি যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা স্পেয়ার করে দেই, ক্ষমা করে দেই, যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা ইলেকশনের নামে বাকাওয়াজ করেছে, রাতে ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, ভোট ছাড়া ক্ষমতায় দখল ছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যেকটা ধারা উপধারার সাথে বেইমানি করেছে, তারা আমাদের কনস্টিটিউশনাল যে প্রভিশন ছিল একাধিক প্রভিশনের সাথে তারা বেইমানি করেছে। কনস্টিটিউশনে বলে দেওয়া আছে যে আমার রাইট টু ভোট আমার একটা রাইট, ইলেকশন কিভাবে হবে, তারপরে সংসদ কিভাবে গঠিত হবে, এই প্রত্যেকটা অধিকার থেকে সে আমাকে বঞ্চিত করেছে। তো দল আকারে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা পাবলিক কমিশন করে পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে, যেটা আমরা আমেরিকাতে কংগ্রেশনাল হিয়ারিং দেখি, ওপেনলি মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে যদি দল নিষিদ্ধ তাদেরকে নাও করা হয়, যেহেতু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের 14 দল বাংলাদেশের জনগণকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদেরকে ন্যূনতম 3টা ফেয়ার নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, ন্যূনতম। ইটস অ্যাবসলিউটলি মানে ফেয়ার প্রপোজিশন আর কি। সেক্ষেত্রে এই 3টা নির্বাচনে যারা অবৈধভাবে শপথ নিয়েছে, সংসদ দখল করেছে, বেতন ভাতা, রুটি রুজি, প্লট ফ্ল্যাট, গাড়ি বাড়ি নিয়েছে, তাদের এগুলো ফেরত দিতে হবে উইথ কম্পেনসেশন অ্যান্ড ইন্টারেস্ট, সব কিছু ফেরত দিতে হবে। এদের প্রত্যেককে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আর্টিকেল 7 এতে পরিষ্কার প্রভিশন হাসিনা দয়া করে বসিয়ে দিয়ে গেছে যে অবৈধভাবে এইটা সেটা করে মানে সিস্টেম করে যদি কেউ ক্ষমতা দখল করে তাদের শাস্তি কী হবে সেটা আমাদের সংবিধানে বলে দেয়া আছে। অতএব সেটার অধীনেই তাদেরকে সর্বোচ্চ সাজা দেবার সুযোগ আছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। এই একই বিষয়ে আসাদুজ্জামান রিপন আপনার কথা শুনবো, কিন্তু আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আপনার কথা শুনছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আর একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আসাদুজ্জামান রিপন, আসছি এবারও আপনার কাছে। আলোচনার ধারাবাহিকতায় নতুন করে প্রশ্নটি আর উত্থাপন করছি না, আপনার কাছে ফিরছি না। একটা রাজনৈতিক দলের কাছ থেকে তো আপনি অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকে এটা প্রত্যাশা করা উচিত না, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এই ধরনের প্রত্যাশা করা উচিত না। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ যে বক্তব্য, যে আর্গুমেন্ট, যে লজিক যেটা দেখিয়েছেন, মানে তাতে করে তো আওয়ামী লীগের কোনো রাইটই থাকার কথা না পলিটিক্স করার, একেবারেই কোনো রাইট নেই, বরং তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত। তারা তো অনেকগুলো অপরাধ করেছে, তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অপরাধ করেছে, তারপর বিগত নির্বাচন শেষে, গণতন্ত্র শেষে অনেক অপকর্মের তাদের কোনো শেষ নেই। সুতরাং আপনি লট অফ চার্জেস আপনি তাদের এগেনস্টে ফ্রেম করতে পারেন, এবং সেটা করা উচিত হবে। এই কারণে যে আওয়ামী লীগ যদি এই অভিযোগগুলো থেকে পার পেয়ে যায়, এতগুলো মানুষের আপনার হত্যাকাণ্ড যেখানে ঘটলো, এই প্রাণগুলোর বিনিময়ে আপনি কি জবাব দেবেন? শুধুমাত্র আওয়ামী লীগ চলে গেল, বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি চলে গেলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তো অন্য কোনো দল ক্ষমতা আসলো, এই ক্ষমতার পালা বদল তো ইনফ্যাক্ট আপনার পরিবর্তনের ব্যাপার না। বিষয়টা হচ্ছে একটা গুণগত পরিবর্তন। আমরা যেটা বলছি, আমাদের রাষ্ট্রের প্রথম নামটাই তো ছিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ জনগণের রিপাবলিক। জনগণের প্রজাতন্ত্র করা দরকার, জনগণের ক্ষমতায়ন দরকার। আবারও সেই সংস্কারের জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রটির মধ্যে যেটা বলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের ক্ষমতা। ইংরেজি শব্দটা আমি এভাবে বলতে, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। আপনি এমপি বানাবেন, আপনি এমপিকে ক্ষমতা থেকে নামাতে পারছেন না, আপনি তাকে রিকল করতে পারছেন না, আপনার কোনো ব্যবস্থাই নাই। আমেরিকাতে তো অ্যাটলিস্ট আপনি এমপি নন, বাট আপনি অ্যাটলিস্ট তার ওয়েবসাইটে তার সিস্টেম আছে, আপনি সেখানে বিল উত্থাপন করতে পারেন, আপনি বলতে পারেন যে দিস ইজ মাই ডিমান্ড, এই বিষয়ে তুমি করো, তোমার কংগ্রেসে অর্থাৎ পার্লামেন্টে তুমি বিল উত্থাপন করো অথবা আলোচনা করো। একটা সার্টেন নাম্বারস অফ আপনার যদি আপনার ভোটার অথবা সিটিজেন যেটাই বলেন না কেন, এদেশের নাগরিকের তো কোনো মূল্যই নেই। 5 বছরে একবার ভোট দেওয়ার প্রভিশন সংবিধান আছে, তারপর তো ওইটার এখন আর কোনো বালাই নাই এখন।
কিন্তু বানাই দেওয়ার পরে যে আপনার রাজু বানগে জেন্টলম্যান, রাজু যে জেন্টলম্যান হয়ে গেল, যে ইন্ডিয়ান সিনেমাস একবার এমপি বানাই ফেলেন, এরপর আপনি ডিউটি ফ্রি গাড়ি নেবেন, এরপর আপনি প্লট নেবেন, চুরি ধারো এমনি করবেন, সব কিছু মানে করা যাবে, গ্রামের সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন। তা আপনার মানে দিল্লিতে কি এমপিরা কি মানে ইয়ে থাকে নাকি, দিল্লিতে থাকে নাকি? আমি তো আমেরিকার কংগ্রেসম্যানদের ওখানে তাদের থাকার কোনো জায়গা দেখি নাই, যার যার নির্বাচনী এলাকায় চলে যায়। আপনার উপজেলা চেয়ারম্যান, আমার এলাকার কথা যদি বলে, আমার বাড়ি মুন্সিগঞ্জ, লৌজং থানা আমার বাড়ি, আমার এলাকার অনেক ধনাঢ্য ব্যক্তির উপজেলার চেয়ারম্যান হয়, 60 কোটি 70 কোটি 80 কোটি টাকা খরচ করে তার উপজেলা চেয়ারম্যান, এটা তাদের ফ্যাশন, তারা এলাকায় থাকেন না। আইন তো করতে হবে যে না, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান বা মেয়র হোয়াট এভার 5 days উইক বেতন নিচ্ছেন, গাড়ি নানা ধরনের সংস্কারের একটা 5 days উইক অফিস করো, বেতন করো, এলাকায় থাকো, মানুষের সাথে সম্পৃক্ত হও। এটা তো এইগুলো সংস্কারগুলো তো আনতে হবে। সো মেনি মানে রিফর্মস উই নিড। আপনার কাছ থেকে বিদায় দিচ্ছি, বিদেশি আসাদুজ্জামান ফোদ আপনার কাছে ফিরছি একেবারে 1 মিনিট সময় নিয়ে। দেখেন যে আইয়ুব খানের 10 সালা যেটা ছিল 58 থেকে 68, এখানে কিন্তু ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় গণতন্ত্র, আজকের বাংলাদেশের অর্থনীতির যে ভিত, এই ভিত কিন্তু সেই সময় তৈরি হয়েছে। বাংলাদেশের স্যাডলি চেতনার ব্যবসা এতটা ডমিনেন্ট হয়ে গেছে যে ক্রিটিক্যাল ডিসকাশন বাংলাদেশে নাই, কোনো সিরিয়াস তথ্যভিত্তিক আলোচনা হচ্ছে না। তো তারপরে 69-এ গণ অভ্যুত্থান কেন হয়েছে? 70-এর নির্বাচনে এত ডেভেলপমেন্ট করবার পরে মুসলিম লীগ কেন নির্বাচনে হেরে গেল? কেন স্বাধীনতার ঘোষণাপত্রে এটা বলতে হয়েছে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেওয়া হয় নাই বলে ইট ওয়াজ অনার বাউন্ড ফর দ্য নেশন টু ফাইট, এটা আমার মর্যাদার কসম যে আমার উপরে অ্যাটাক করেছে, আমাকে এখন যুদ্ধ করতে হবে অস্ত্র নিয়ে, করেছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রটাকে আওয়ামী লীগ গত 16-17 বছরে তার যে চেলাচামুন্ডা জাতীয় পার্টি এবং 14 দলীয় বাটপার ছিল, এরা সবাই মিলে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। অতএব দেশের স্বাধীনতার 1 নম্বর শত্রু যদি দলের, আমার মুক্তিযুদ্ধের শত্রু, আমার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের শত্রু, আমার সংবিধানের শত্রু, আমার ওথ অফ দ্য অফিস, আমার শপথের শত্রু, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ এবং তার দলীয় এই বাটপাররা দায়ী। কোনো না কোনো ফর্মে তাকে বিচারের মুখোমুখি করতেই হবে, ন্যায্যতার ভিত্তিতে, প্রতিহিংসা না, প্রতিশোধ না, ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে। সেটাই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতার দাবি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।